নমস্কার বন্ধুরা, সবাইকে শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুভ বিবাহের আজকের পর্বের রিভিউ আমি শুরু করছি। গল্পের শুরুতে আমরা দেখতে পাচ্ছি যে জ্যোৎস্নার নামে একটা পার্সেল আসে, আর সেই পার্সেলটা রিসিভ করে তরিতা। তরিতার তো মনে যে কোনো বিষয় নিয়ে খুব কৌতূহল, যে কারো কোনো কিছু হলে তার উইথাউট পারমিশনে তার জিনিসটা দেখার আগ্রহ তার বরাবরই। তো জ্যোৎস্নার নামে পার্সেল এসছে, ভাবছে কে না কে পাঠিয়েছে, না এবার একটু খুলেই দেখি। তার মধ্যে প্যাকেটটা অনেক ভারী, কি না কি আছে। এবার যে প্যাকেটটা খোলে অমনি ওপরে একটা চিঠি পায়, যে চিঠিটা মৌ পাঠিয়েছে, মানে পুরো পার্সেলটাই মৌ পাঠিয়েছে। মৌ বলতে উজ্জ্বলের আরেকজনের যার সাথে সম্পর্ক ছিল সে পাঠিয়েছে। ওপরে একটা চিঠিও লেখা আছে, আর সেই চিঠিতে পরিষ্কার লেখা আছে যে উজ্জ্বলের মানে মৃত্যুর খবরটা। আর সেটা জানতে পেরে যায় তরিতা। তরিতা জানতে পেরে তো প্রচণ্ড অবাক হয়ে যায়, মানে এতটাই অবাক হয়ে যায় মুখ দিয়ে তার কথাও ফোটে না, কারণ এরকম একটা খবর শুনে অবাক হওয়ারই কথা। তারপরে বলছে এই খবরটা জেনেও জ্যোৎস্নাদি লুকিয়ে রেখেছে। তারপরে আবার মনে মনে সন্দেহ করে, তাহলে কি সুধাদিও ব্যাপারটা জানে? ইতিমধ্যেই কিন্তু ওপর থেকে চলে আসে সুধা, আর সুধাকে দেখে কিন্তু পুরো ভয় পেয়ে যায় তরিতা। সুধা দেখে যে পার্সেল এসছে, মৌ পাঠিয়েছে, আর তরিতার নামে জ্যোৎস্নার নামে পাঠিয়েছে। কিন্তু তরিতা কি করেছে, সে প্যাকেটটা খুলেছে। এটা দেখে তো সুধা খুব রেগে যায়, বলছে তুমি জানো না যে কারোর নামে কিছু আসলে সেটা তার বিনা অনুমতিতে খুলতে নেই? তোমার কি এই স্বভাবগুলো যাবে না? তখন কিন্তু ওপর থেকে জ্যোৎস্নাও আসে। জ্যোৎস্না এসে দেখছে যে তার নামে একটা পার্সেল এসেছে। তরিতা বলছে যে আসলে কি বলতো, আমি ভেবেছিলাম যে উজ্জ্বলদা পাঠিয়েছে, তো জামাইবাবু কি এমন পাঠিয়েছে দিদিকে, তো দিদিকে সারপ্রাইজ দেওয়ার জন্য আমি প্যাকেটটা একটু ভুলবশত খুলে ফেলেছি আর কি। জ্যোৎস্নাকে বলছে, দিদিভাই প্যাকেটটার ভিতরে একটা চিঠিও আছে, একটু পড়ো না চিঠিটা কি লেখা আছে। তখন সুধা বলছে, তোমার তো লজ্জা শরম বলে কোনো কিছুই নেই দেখছি। এক তো তুমি বিনা অনুমতিতে প্যাকেটটা খুলেছো, তার উপরে তুমি আবার চিঠিটাও জানতে চাইছো যে কি লেখা আছে। তখন ঠাম্মি আসে। ঠাম্মি বলছে, আর কতবার ভুল করবে তুমি, তোমার তো দেখছি ভুল করেও কোনো শিক্ষা নেই। এই তোমার সব কিছুতে একদম বাড়তি জানার যে কৌতূহলটা না, এটাই আমি পছন্দ করি না, ঠাম্মি বলছে। তারপর জ্যোৎস্নাকে বলছে, জ্যোৎস্না অনেক তো হলো, অনেক দিন ধরে জামাইবাবা জীবনকে আমরা দেখিনি। তা উজ্জ্বলকে বলো, তাকেও তো আমাদেরকে মানে আমাদেরও তো তাকে দেখতে ইচ্ছে করে। অনেক দিন তো বাইরে কাজ করছে, এবার একটু আসতে বলো, এসে আমাদের সাথে দেখা সাক্ষাৎ করতে বলো, কমসে কম ফোনও তো করতে পারে। তখন তরিতা আবেগের বশে বলে ফেলে, আর বোধহয় ফোন করা হবে না। যেটা শুনে কিন্তু জ্যোৎস্না আর সুধা অবাক হয়ে যায়। তারপর তরিতা কথা পাল্টে বলে যে না আসলে অনেক ব্যস্ত থাকে কি না উজ্জ্বলদা, সেই জন্যই বললাম আর কি, যে ফোন তো করাই হয় না, সেভাবেই বলেছি আর কি কথাটা। তখন জ্যোৎস্না বলছে, আমি ওপরে যাচ্ছি, এই বলে ওপরে চলে যায়। আর সুধা একটু তরিতাকে সন্দেহ করে করে জ্যোৎস্নাকে সামলাতে জ্যোৎস্নার পেছন পেছন যায়। তখন তরিতা বলছে, তার মানে কি দিদিভাই সত্যিই জানে, নাহলে তো দিদিভাইয়ের পেছন পেছন যেত না। এদিকে তো ঘরে জ্যোৎস্না তার বরের জিনিসপত্রগুলো দেখছে, মানে মৌ যেগুলো পাঠিয়েছে উজ্জ্বলের, ঘড়ি থেকে শুরু করে আরও অনেক জিনিসপত্র যেগুলো উজ্জ্বল ব্যবহার করতো, সেগুলো দেখছে। আর জ্যোৎস্না কাঁদছে, বলছে যে আমাকে ক্ষমা করো উজ্জ্বল, আমি তোমাকে আমার কাছে বেঁধে রাখতে পারলাম না। এই বলে তো খুব কান্নাকাটি করছে। তখন সুধা আসে ঘরে জলের গ্লাস নিয়ে, আর মনে মনে বলছে যে নিজের প্রিয় মানুষকে হারানোর যন্ত্রণা যে মৃত্যু যন্ত্রণা থেকে অনেকটা বেশি দিদিভাই, আমি বুঝতে পারছি। তারপর জ্যোৎস্নার পাশে বসে জ্যোৎস্নাকে জল খেতে বলে, আর জ্যোৎস্নাকে সামলায়। আর জ্যোৎস্নাকে বলে যে এবার আমাদের সত্যিটা কিন্তু বলে দেওয়া উচিত। সুধা বলছে, আমার যখন ডিভোর্স হয়েছিল তখন আমাকেও সবাই এই সত্যিটা লুকিয়ে রাখতে বলেছিল, কিন্তু আমার থেকে তো তোমার কষ্টটা ঢেরও বেশি, কারণ তুমি তো উজ্জ্বলদাকে ভালোবাসতে। তবে তবুও আমাদের আর এই ব্যাপারটা লুকিয়ে রাখা উচিত নয়। জ্যোৎস্না বলছে, এখনই বলে দেবো? বলছে হ্যাঁ, বলতে তো হবেই। বলছে আচ্ছা ঠিক আছে, আমি বলবো সুধা, আমাকে একটু সময় দাও। শিবরাত্রির দিন আমি সবাইকে সব সত্যিটা বলে দেবো। আর সত্যি তো এই শাখা পলা সিঁদুর এই সমস্ত শৃঙ্গার আমাকে মানায় নাকি? এই বলে যখন ওগুলো খুলতে যাচ্ছে মনের রাগে, মনের বিরক্তিতে, দুঃখে, তখন সুধা গিয়ে জ্যোৎস্নাদিকে সামলাচ্ছে। জ্যোৎস্না বলছে আসলে জ্যোৎস্না এই কারণেই লুকোচ্ছে উজ্জ্বলের মৃত্যুর খবরটা, কারণ উজ্জ্বলের মৃত্যুর খবরের সাথে সাথে তো উজ্জ্বলের যে অন্য কোনো মেয়ের সাথে সম্পর্ক ছিল অনেক বছর ধরে, সেটাও জানাজানি হয়ে যাবে। তখন উজ্জ্বলকে সবাই ভুল বুঝবে, এটা জ্যোৎস্না চায় না, তাই সে ব্যাপারটাকে চেপে রেখেছে। সুধা বলছে, এটা পরিস্থিতির দোষ ছিল, না তোমার দোষ ছিল, না উজ্জ্বলদার দোষ ছিল। ওদিকে সুধার বাড়িতে সুধার মা অসুস্থ, কিন্তু সুধাকে কি করে বলবে, কারণ সুধাকে সবসময় এতটা কষ্ট দিতে ভালো লাগে না সুধার মায়ের। এদিকে দেখা যাচ্ছে সুধার দাদা বৌদির মধ্যে ঝামেলা শুরু হয়েছে। সুধার দাদা সেরকম আয় রোজগার নেই। সুধা দোকানে যে কটা খরিদ্দার পাঠায়, সে কটা খরিদ্দারের কাছ থেকে যা ইনকাম হয় তাই দিয়ে সংসার চলছে। আর অদিতি তো ঝামেলা করছে, এতটুকু টাকাতে এতগুলো লোকের খাবার কিভাবে আসবে। তখন এই কথা শুনে সুধার মা বলছে, মনে মনে ভাবছে, সংসারে এমনি টানাপোড়েন, তার মধ্যে আমি আর আমার অসুস্থতার কথা বলবো না কাউকে, এটাই ভাবছে আর বলছে আর কি।
আর এদিকে সুধারা যে কথা বলছে ঘরের মধ্যে, সেটা কিন্তু বাইরে থেকে তরিতা শুনে ফেলে। তরিতা বলে, তাহলে আমি ঠিকই ভেবেছিলাম উজ্জ্বলদা আর নেই, আর সুধাদিও এই ব্যাপারটা জানে ভালো করে। যায়, এবার ঠাম্মিকে গিয়ে বলবো, আর সুধাদি তখন বুঝতে পারবে কেমন লাগে যে সত্যিটা লুকোনো, সত্যিটা আড়াল করানো, সবাইকে ঠকানো। এবার দেখো, তখন তরিতাকে আটকে নেয় ছোট কাকিমা। বলে, তুমি যা শুনেছ আমিও তাই শুনেছি, কিন্তু এত বোকামি করো না। এতদিন ধরে সংসারে থেকেছো, কিন্তু সংসারের মারপ্যাঁচ তুমি কিচ্ছু বোঝোনি। হাটে হাঁড়িটা ভাঙবে, অবশ্যই ভাঙবে, কিন্তু সময় সুযোগ বুঝে। আর এমনটা যদি করতে পারো তাহলেই হবে সুধা সবার চোখে খারাপ, আর তুমি হবে এবারে যোগ্য বউ। না হলে তো তোমার থেকে ঢেরও বুদ্ধি বেশি সুধার, সেই জন্য তো আজকে তোমার এই অবস্থা। আর সুধার জয় জয়কার হচ্ছে বাড়িতে। তো এইভাবে দুজন মিলে প্ল্যান করছে। আর ছোট কাকিমা তরিতার মাথাটা আরও খারাপ করছে। আর এদিকে তো ঝুম্পা তার বরকে, মানে সমুদ্রকে আর ঝিনুককে খুঁজে বেড়াচ্ছে। একসঙ্গে দেখেও ফেলেছে, কিন্তু হাতে নাতে ধরতে পারছে না। শেষে ঝিনুকরা পালিয়েও যায়। আর ঝুম্পা বলে, আমার চোখ মিথ্যে দেখতে পারে না, দাঁড়াও বাড়ি ফেরো, তোমাদের আজকে দেখাচ্ছি মজা। এদিকে তো কিছু মিষ্টির অর্ডারের জন্যে কিছু খাজা গজা বানাতে হবে। তো তেজ বলছে, তুমি আমাকে বলে দিও, সুধাকে বলছে, আর আমি সব বানিয়ে নেব। সুধা বলছে, তুমি বানিয়ে নেবে? বলে, হ্যাঁ, কেন পারবো না নাকি, রেসিপিটা বলে দেবে, পারবো। তখন ঠাম্মি বলছে, রেসিপি বললে আর রান্না করলেই যদি হয়ে যেত তাহলে তো হয়ে যেত, রেসিপি দেখে কি কখনো রান্না হয়? হাতের গুণ বলে তো একটা ব্যাপার থাকে। এই না যে তোমাকে রেসিপি বলছে আর তুমি সেই রেসিপি দেখে দেখে করে দিলে বলে বিশাল সুন্দর রান্না হয়ে গেল। তখন তেজ বিরক্ত হয়ে বলে, ঠিক আছে, তাহলে তোমরাই সবটা করো। আর হিসেবের খাতাপত্র সুধার হাতে ধরিয়ে দেয়। সুধা বলছে, শোনো না, আর রাগ করো না। সুধা বলছে, তুমি শুধু শুধু চিন্তা করছো, আমি তো একা থাকবো না। এই তো বড় মা, মেজো মা সবাই মিলে আমাকে হেল্প করবে, ওরা শুধু বেলে দেবে আর আমি শুধু ভাজবো। আর রেশমি বলছে, হ্যাঁ, আমিও হেল্প করব। তখন তেজের মা বলছে, এই তো সবাই মিলে হাতে হাতে করলে আর কোনো অসুবিধাই নেই, ঠিক কাজ হয়ে যাবে, তুই কোনো চিন্তা করিস না। তারপর আস্তে আস্তে তেজের রাগটা পড়ে। তারপর বিচ্ছু আসে। বিচ্ছু এসে ওই কিছু ফুলের ডেকোরেশনের ছবি টবি দেখাচ্ছে। তখন সুধা তাকে আরও কিছু ডেকোরেট করতে বলে, সে তার মধ্যে আর কি সুধার মতো করে বলে দেয়। আর বিচ্ছুকে বলে কিছু ফুল নিয়ে আসতে। তখন বিচ্ছু বলছে, আচ্ছা ঠিক আছে, ব্যবস্থা হয়ে যাবে। এদিকে সুধা যখন বিচ্ছুর সাথে কথা বলছে, তখন ডলি লক্ষ্য করছে যে, মানে সুধা লক্ষ্য করছে যে ডলি বিচ্ছুর দিকে তাকিয়ে আছে। মানে কিছু একটা সন্দেহ করেছে সুধা, যে এতবার করে ডলি কেন বিচ্ছুর দিকে তাকিয়ে থাকছে। আর ডলি বিচ্ছুর দিকে তাকিয়ে মনে মনে ভাবছে, আমি কি এতটাই খারাপ যে আমার দিকে তাকানো পর্যন্ত যায় না? এদিকে ঝুম্পা বাড়ি ফিরে দেখা যাচ্ছে এদিক ওদিক এদিক ওদিক করছে, আর কারো যেন অপেক্ষা করে যাচ্ছে। তাকে দেখে সুধা বলছে তেজকে যে, ঝুম্পার আজকে এই অবস্থা কেন, ও এদিক ওদিক করছে কেন, ওকে দেখে তো স্বাভাবিক লাগছে না। এদিকে ঝিনুক যখন বাড়ি ফেরে, তখন ঝুম্পা বলছে, এই ঝিনুক, পরিষ্কার করে বলো, ঠিক করে বলো যে আমার সমু বেবি কোথায়। বলে, কি, তোমার হাজবেন্ড কোথায় সেটা আমি কি করে জানবো? তখন ঠাম্মি বলছে ঝুম্পাকে যে, এই সমস্ত কি কথা বলছো তুমি? ঝুম্পা বলছে, হ্যাঁ, আমি দেখেছি নিজের চোখে যে ওরা দুজন হাত ধরে ঘুরে বেড়াচ্ছিল। তখন তেজ বলছে, ঠিক করে কথা বলো, ঝিনুক তো ট্রেনিংয়ে গেছিল। ঠাম্মি তখন ঝিনুককে বলছে, ঝিনুক, এই কথাটা যদি সত্যি হয় তাহলে কিন্তু আমার থেকে খারাপ কেউ হবে না, আর তোমার কিন্তু এই বাড়িতে থাকা চলবে না, কারণ আমি কিন্তু এই অন্যায়টা বরদাস্ত করব না। সুধা তখন ঝিনুককে হাত ধরে নিয়ে গিয়ে সাইডে নিয়ে গিয়ে বলে, এসব কি হচ্ছে ঝিনুক, এসব কি শুনতে পাচ্ছি আমি? সুধাও তখন ঝিনুককে বলছে, চুপ করে আছিস কেন, বল সমুদ্র কোথায়? ঝিনুক চুপ করে দাঁড়িয়ে আছে। এদিকে তরিতা ছোট কাকিমা ঢুকেছে জ্যোৎস্নার ঘরে সেই পার্সেলটা চুরি করতে, আর তার মধ্যে কোনো যদি কিছু পায় তাহলে সেটাও নেবে, বিশেষ করে চিঠিটা। তখন তো ঘরে ঢুকে ছোট কাকিমা বলছে, আমি দরজার কাছে পাহারা দিচ্ছি, তুমি যাও। এই বলে তরিতা তো খুঁজতে থাকে এদিক ওদিক, কোথাও কিছু পাচ্ছে না। শেষে আলমারিতে কিন্তু পুরো প্যাকেটটাই পেয়ে যায়। প্যাকেটের ভেতরে ডায়েরি পায়, আর ডায়েরির ভেতরে পেয়ে যায় সেই মৌটুসি মেয়েটার নাম্বার। বলে, তো জ্যাকপট লেগেছে। তখন নাম্বারটা সেভ করে নেয় ফোনে। মানে এবার সেই মেয়েটার কাছে সমস্ত সত্যিটা জানার চেষ্টা করবে জ্যোৎস্না আর ছোট কাকিমা। তারপর সুধার সাথে যা করার করবে। এবার ছোট কাকিমা প্ল্যান করেছে যে মানে প্রথম শিবরাত্রি হচ্ছে সুধার, তো সেই শিবরাত্রিতে জল ঢেলে কেমন করে সবটা নষ্ট করে দিতে হয় আর সুধাকেও বদনাম করতে হয়, সেরকমটাই ভাবছে আর কি। আর তরিতা ভাবছে যে এবার সুধার জায়গা নেবে ও, এবার নাকি সুধাকে ছেড়ে ওকে সবাই যোগ্য বউ বলবে। এদিকে ঝিনুক তো ঝুম্পাকে বলছে যে, কি ব্যাপার, তোমার সমু বেবি কি তোমার আঁচলে এখনো বাধা পড়েনি নাকি, সেই জন্য তুমি এরকম কথা আমাকে বলছো? ইতিমধ্যেই দেখা যাচ্ছে যে সমুদ্র ওপর থেকে নেমে আসছে। বলছে, কি ব্যাপার, এখানে তো চিৎকার চেঁচামেচি হচ্ছে কেন? আমি একটু চিলেকোঠার ঘরে ছিলাম, একটু বই পড়ছিলাম, তার মধ্যে দেখছি তোমরা আমাকে খোঁজাখুঁজি করছো, কেন বলো তো? ঝিনুক তো মুচকি মুচকি হাসছে। তখন ঠাম্মি বলছে, এই তো তোমার বর তো উপরেই ছিল, আর তুমি নাকি খুঁজে বেড়াচ্ছ, আর ঝিনুককে উল্টোপাল্টা কথা বলছো, তোমার সাহস কিভাবে হয়? ওদিকে তেজও কিন্তু বলছে, তুমি কেন না সব কিছু না জেনে ঝিনুককে এরকম উল্টোপাল্টা কথা বললে? তখন ঝুম্পা কিছু বলতে গেলে ঠাম্মি একদম তাকে চুপ করিয়ে দেয় ধমক দিয়ে, আর বলছে, কালকে শিবরাত্রি, নির্জলা উপোস থেকে নিজের স্বামীর মঙ্গল কামনার জন্য পুজো করবে, আমিও দেখি তুমি কেমন বউ হওয়ার যোগ্য, না হলে ধরে বেঁধে বিয়ে ভেঙে আমি তোমাকে তোমার বাড়িতে দিয়ে আসবো। ঠাম্মি বলছে, আমিও দেখি
তোমার বরের প্রতি কেমন শ্রদ্ধা আর কেমন ভালোবাসা। মনে ঝুম্পা মনে মনে বলছে আর কি, এই সমু বেবির জন্য উপোস, ওদিকে ঝিনুকের হাত ধরে ঘুরবে আর এদিকে বাড়িতে এসে মিথ্যে কথা বলবে। আমি মোটেও নির্জলা উপবাস রাখবো না, আমি খেয়েই পুজো দিতে যাব, দেখি তো কীভাবে আমাকে ধরে, যেরকম আমি ভ্যালেন্টাইন্স পার্টিতেও গিয়েছিলাম, ঝুম্পা বলছে মনে মনে। এদিকে তো তুহিনা কাতলা তার সঙ্গীকে বকাবকি করছে, তাদেরকে যেই কাজই দিচ্ছে তাদের দ্বারা সম্ভব হচ্ছে না। বলে বসু মল্লিক পরিবারে বউকে তুলতে কে বলেছিল, নজর তো ছিল মেয়ের উপর আমার বসের, যেমন রেশমির উপর। কাতলা বলছে ওই দিন তো বস উপস্থিতি ছিল না, তাহলে কি করে রেশমির উপর নজর পড়ল। তুহিনা বলছে এখনের টেকনোলজি অনেক উন্নত, এক গ্রহ থেকে বসে আরেক গ্রহকে দেখা যায়, তাহলে ভাবছো কি করে যে বস এখানে দেখার জন্য এখানে আসবেন, উনি তো অন্য কোথা থেকেও দেখতে পারেন। তুহিনার সঙ্গীরা বলছে যে আমরা তো বসু মল্লিক পরিবারের বাইরেই আছি, কিন্তু কোনো মেয়ে বউ বাইরে বেরোচ্ছে না, তাহলে কি করি এবার। আর এদিকে ঠাম্মি কিন্তু বাড়ির মেয়েদের বাইরে বেরোতে বারণ করছে, কারণ যা সব ঘটনা ঘটছে, তেজের মাও বলছে সত্যি আমাদের বাড়ির উপর দিয়ে যা ঝড় বয়ে যাচ্ছে, তাই মেয়েদের এখন বাড়িতে থাকাই ভালো। এদিকে রেশমিকেও তো শিবরাত্রির ব্রত কথা বাড়িতে বসেই রাখতে বলছে, আর ডলিকেও বলছে যে সামনে তো তোমারও বিয়ে, তেজের মা বলছে তাই তোমাকেও উপোস করতে হবে। এদিকে সুধা ঝিনুককে সাইডে নিয়ে গিয়ে বলছে আমি কিন্তু সকালে ডেকোরেশনের জিনিস আনতে চিলেকোঠার ঘরে গিয়েছিলাম, তখন কিন্তু আমি সমুদ্রকে দেখতে পাইনি, তুই কি কিছু আমার কাছ থেকে লুকোচ্ছিস। ঝিনুক কিন্তু চুপ করে আছে। সুধা বলছে আমার কিন্তু আমার বোনের উপরে বিশ্বাস আছে যে সে এমন কিছু কোনো কাজ করবে না যাতে আমার মাথাটা হেট হয়ে যায়। ঝিনুক মাথা নেড়ে হ্যাঁ বলছে। এবার ইন্সপেক্টর রশ্মি এসেছে, এসে সুধাকে বলছে যে অফিসার আশুতোষ নাকি দেশের বাড়িতে গেছে, তাই শিবরাত্রির সমস্ত দায়িত্ব ইন্সপেক্টর রশ্মিকে দিয়ে গেছে, তাই এই ব্যাপারে সুধার সাথে কথা বলতে এসেছে। আর ওদিকে তুহিনার পার্টনাররা প্ল্যান করছে যে এবার নাকি কোনো একটা জাগ্রত মন্দিরে সুধা শিবরাত্রির ব্রত পালন করবে, তাই সেখানেই সুধার বিরুদ্ধে কোনো প্ল্যান করছে এরা। তুহিনা বলছে এই শিবরাত্রিতেই আমাদেরকে এক ঢিলে দুই পাখি মারতে হবে। এদিকে আশুতোষ বাবুর সাথে সুধাদেরও কিন্তু একটা প্ল্যানিং হয়েছিল শিবরাত্রির দিনে, সেই প্ল্যানিংটা সুধা তেজদেরকে জানাচ্ছে। এরপর তেজ সমুদ্রকে বলছে এটা খুব ভাইটাল কথা, সবার সামনে বলা যাবে না। সমুদ্রকে বলছে দরজাটা বন্ধ করে দে। জগদ্ধাত্রী মন্দিরে এই শিবরাত্রি ইভেন্টটা খুব ইম্পর্টেন্ট আমাদের জন্য, তেজ বলছে। এই পুরো ইভেন্টটা তেজ বেকারি স্পন্সর করছে, অনেক মানুষ আসবে, আমাদের সবাইকে অ্যালার্ট থাকতে হবে যাতে সুধার কেউ কোনোভাবে কোনো ক্ষতি না করতে পারে, তেজ বলছে। তুহিনা বলছে এদিকে আমার আর সার্থকের সঙ্গে সুধারা যা করেছে একটা বড় প্রতিশোধ তো নিতেই হবে, তাই এই শিবরাত্রিতে একটা বড় ধামাকা হবে। এদিকে তেজ বলছে তুহিনাদের কিন্তু সব থেকে বড় টার্গেট তুমি, মানে সুধা, ওরা যদি তোমাকে রাস্তা থেকে সরিয়ে দিতে পারে তাহলে ওদের আর কোনো অসুবিধা থাকবে না, ওদের পথে আর কোনো বাধা থাকবে না। মানে তুহিনারা প্ল্যান করছে সুধাকে মারার, আর তেজরা প্ল্যান করছে সুধাকে বাঁচানোর। শিবরাত্রি অনুষ্ঠানে রেশমিকেও তোলার প্ল্যান চলছে। আবার পুলিশের সাহায্য নিয়ে যে সারা শহর জুড়ে তুহিনাদের জন্য ফাঁদ পেতেছে তেজরা, সেটাও তুহিনারা ভালো করেই জানে। এদিকে জেলে বসে সার্থকও তার প্ল্যান গোটাচ্ছে। সমুদ্র বলছে ওরা তো জানতে পেরে গেছে যে আমরা অ্যালার্ট থাকবো। তেজ বলছে হ্যাঁ, ওদেরও দেওয়ালে পিঠ ঠেকে গেছে, আর ওরা বুঝতে পেরেছে যে সুধাই হচ্ছে ওদের পথের কাঁটা, তাই পথের কাঁটাকে তারা উপড়ে ফেলার চেষ্টা করবেই। তেজরা বলছে আমরা ওখানে থাকবো জেনে তুহিনারা যদি অ্যাটাক করার চেষ্টা করে তাহলে আমাদের পাতা ফাঁদে তারা পড়বে। আর ওদিকে তুহিনারা প্ল্যান করছে যে ওদের ফাঁদে নাকি তেজরা পড়বে। এইভাবে বিভিন্ন পক্ষের মধ্যে প্ল্যানিং চলছে একে অপরের বিরুদ্ধে। আর এখানেই আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে অবশ্যই পর্বকে লাইক, কমেন্ট আর চ্যানেলকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর পর্বের বিস্তারিত দেখতে অবশ্যই স্টার জলসার পর্দায় চোখ রাখবে। তাহলে দেখা হচ্ছে আগামীকালকে নতুন পর্বের রিভিউ নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবে, টাটা।